ঋতুকন্যা হেমন্তের আগমনে যে প্রকৃতিতে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, সেই পরিবর্তন আমাদের কতখানি ভোগান্তিতে ফেলবে তা নির্ভর করছে আমাদের জীবন আচরণের উপর। সংকটের এই সময়টাতে বাড়তি সাবধানতা যদি না নিই কিংবা স্বাস্থ্যবিধির দিকগুলো যদি মেনে না চলি, তবে খুব স্বাভাবিকভাবে আমরা নিজেদের হুমকির মুখে ঠেলে দিব এবং একই সাথে আপনার দ্বারা বা আমি নিজের দ্বারাও আমার প্রিয়জনেরা ক্ষতি বা হুমকির সম্মুখীন হতে পারে। তাই একটু বাড়তি সচেতন থাকতে হবে। জীবাণুনাশক দিয়ে হাত জীবাণুমুক্ত করা, সাবান পানি দিয়ে হাত ধুয়ে নেওয়া কিংবা মাস্ক পরবার যে অভ্যাস, সেই অভ্যাস কোনোভাবেই ভুল করা যাবে না। আর সংকটের এই সময় যদি তারপরেও কোনো স্বাস্থ্য জিজ্ঞাসা জন্মে, তবে সেই জন্যই আমাদের করোনা হেল্প ডেস্কের এই আয়োজন, যেখানে সরাসরি ফোন করে আপনার স্বাস্থ্য জিজ্ঞাসার কথা জানাতে পারেন কিংবা লিখে ফেলতে পারেন আমাদের যমুনা টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজে। এবং পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছে আমি জুলহাস জুবায়ের। আপনাদের প্রশ্নের বা স্বাস্থ্য জিজ্ঞাসার উত্তর দিতে একই ধারাবাহিকতা আজও আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার এস এম মোস্তফা জামান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ বিএসএমএমইউ আছেন ডাক্তার শারমিন আব্বাসী, সহযোগী অধ্যাপক প্রসূতি ও স্ত্রীরোগ, আনোয়ার খান মডেল অল্প সময়ের মধ্যেই তিনি যুক্ত হবেন আমাদের সাথে। ডাক্তার আবু সাইদ শিমুল আছেন আমাদের সাথে, যিনি শিশুরোগ বিশেষজ্ঞ, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। করোনায় গত 24 ঘন্টায় আরও 21 জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন 2139 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। দেশে কোভিড-19-এ মোট প্রাণহানি এখন 6215 জনের। এছাড়া এই পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 4,34,472 জনের। গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 15,768টি। সুস্থ হয়েছেন এ সময় 1,604 জন। সব মিলিয়ে সুস্থ এখন 3,51,146 জন। মৃত 21 জনের মধ্যে 15 জন পুরুষ আর বাকি 6 জন নারী। দর্শক, যে বিষয়টি প্রতিদিন বলি, আজও বলেছি, আবারও বলবো, প্রতিদিনই বলতে থাকবো, যাতে করে আমরা একটু বাড়তি সচেতন হই। আজও 2000-এর উপরে সংক্রমণ, এটা যদি আপনাদের মনে করাঘাত না করে, তবে হয়তো নিজের জন্য ঝুঁকি ডেকে আনছেন। আর জীবাণুমুক্ত করবার এই যে প্রক্রিয়া প্রতিদিন নিয়মিত বিরতিতে, তা কিন্তু ভোলা যাবে না। প্রথমে একটু প্রফেসর মোস্তফা জামানের কাছে যেতে চাই। প্রফেসর মোস্তফা জামান, যে বিষয়টি নিয়ে আসলে খুব আগ্রহী আজ জানতে, আমরা কিন্তু দেখলাম ধারাবাহিক ঊর্ধ্বগতি সংক্রমণের এবং দ্বিতীয় ওয়েভের কথা আমরা অনেক দিন ধরে শুনছি। আসন্ন শীতে দ্বিতীয় ওয়েভ আসতে পারে বা অনেকে মত দিচ্ছেন যে প্রায় চলেই এসছে। এই যে ঊর্ধ্বগতি সংক্রমণ শনাক্তের এই বিষয়টাকে কি দ্বিতীয় ওয়েভের সূচনা হিসেবে মূল্যায়ন করা যেতে পারে কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসলে আমরা বলবো আলোচনা। এই বিষয়টি আসলে জনস্বাস্থ্যবিদদের মধ্যে বিষয়ে কিন্তু নানা ধরনের কিছু মিশ্র প্রতিক্রিয়া আছে। কেউ বলছে যে আমরা এখন আসলে প্রথম ফেজই শেষ করতে পারিনি। আবার তবে সারা বিশ্বে যেহেতু একটা দ্বিতীয় ঢেউ, কোথাও কোথাও আমরা বলছি যে ঊর্ধ্বগতির আমরা লক্ষণ দেখছি, বাংলাদেশেও ঊর্ধ্বগতি দেখছি এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমাদেরকে সতর্ক করেছেন দ্বিতীয় ঢেউ হিসেবে। অর্থাৎ যা কিছুই হোক না কেন, সংক্রমণ যে ঊর্ধ্বগতির দিকে সেটা কিন্তু স্পষ্ট এবং তার জন্য আমাদের সতর্কতার কথা মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং জনগণের সম্পৃক্ততা খুবই প্রয়োজন। বিশেষ করে গণমাধ্যম কর্মীরা হিসেবে যেভাবে আপনারা আমাদেরকে সতর্ক করছেন সাধারণ মানুষকে, আমরা বলবো যে সারা বাংলাদেশের হাসপাতালগুলোতে কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে। আমাদের চেম্বারেও বলেন, হাসপাতালগুলোতে কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে আমরা বলবো আজ থেকে কয়েকদিন আগে যে পরিস্থিতি ছিল তার চেয়ে কিন্তু পরিস্থিতি আগের চেয়ে একটু খারাপ। এমনকি আমরা বিভিন্ন জায়গায় মৃত্যু সংবাদ শুনছি এবং আইসিইউর সংখ্যা কিন্তু বাড়ছে, রোগীদের ভর্তির সংখ্যা। সবকিছু মিলে যে ঊর্ধ্বগতির যে চিত্র, আমরা যদি এখন থেকে ৩টি বিষয়ের উপরে নজর না দিই, একটি হলো আমাদের স্বাস্থ্যবিধি, যেটি আমরা সবসময় পালনের কথা বলছি, সেটির ব্যাপারে জনগণের সম্পৃক্ততা এবং সরকারের যে চিকিৎসা যে ব্যবস্থা, তাতে করে আরেকটু জোরদার করা এবং মানুষের সম্পৃক্ততা। এই ৩টি বিষয়, এই যে কার্যক্রমে সরকারের, তার সাথে যদি সরকারের সাথে জনগণের সম্পৃক্ত না থাকে, যেমন আমাদের পরীক্ষার যে সংখ্যা আমাদের মনে করি আরেকটু বাড়াতে পারলে আরো ভালো হয় এবং আমরা দেখি এবং যে চিকিৎসা সুবিধাগুলোকে মানুষকে জানাতে হবে এবং তাদেরকে আরো সহজভাবে চিকিৎসা যাতে গ্রহণ করতে পারে, এই সবকিছু মিলে যদি আমরা এখন থেকে প্রস্তুতি নিতে পারি, তাহলে আমরা আগামী শীতে যেটি আমরা বলছি যে একটা আশঙ্কা করছি খারাপ দিকে যেতে পারে, সেগুলোকে আমরা প্রতিরোধ করতে পারবো। নইলে কিন্তু আমাদের জন্য সত্যিকার অর্থে ভয়ানক পরিস্থিতি অপেক্ষা করছে। অসংখ্য ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। আপনার উদ্বেগটা আমাদের সবার একই উদ্বেগ। আরেকজন দর্শক আমাদের সাথে ফোনে আছে, তার ফোনটি আমরা নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি। আমি 3 মাস পিরিয়ড হয়নি, তো সেপ্টেম্বর 10 তারিখ হয়েছিল আর কি। দর্শক, একটু স্পষ্ট করে কথা বলতে হবে, আপনার কথা আমরা বুঝতে পারছি না। মানে আমি 3 মাস পিরিয়ড হয়নি, তো সেপ্টেম্বর 10 তারিখ হয়েছিল আর কি। তো আমি টেস্ট করছি, পজিটিভ আসে নাই। মানে আপনার নামটা বলবেন, বয়সটা বলবেন।
আমার নাম সুমি, বয়স 23 বছর। আপনি শিউলি, এর আগেও আপনি আমাদের ফোন দিয়েছিলেন, আপনার এই সমস্যার সমাধান ডাক্তার শারমিন আব্বাসী আপনাকে দিয়েছিলেন। আপনি হয়তো কোনো কারণে মিস করেছেন। আমি অন্য একজন দর্শককে সুযোগ দিতে চাই স্বাস্থ্যসেবার। প্রতিমা আমাদের লিখছেন জরায়ুতে সিস্টের জন্য ম্যাডাম তাকে ইনজেকশন সাজেস্ট করেছিলেন। গত বুধবারে দ্বিতীয় ইনজেকশন দিয়েছেন আপনার কাছে। ইনজেকশন দেওয়ার সময় অনেক রক্ত বের হয়েছিল। বাসায় আসার পর দেখতে পাই আমার ইনজেকশনের জায়গায় রক্ত জমে চাকা হয়ে আছে, কালো হয়ে গেছে। প্রথমে বর্ণ নীল বর্ণ ছিল। প্রথম ইনজেকশনের এমন কিছু হয়নি, ওই জায়গায় চাপ লাগলে ব্যথা লাগতো, আঘাত লাগলে ব্যথা লাগতো। এখন কিছু লাগেনি, ওইখানে কি করবেন জানতে চেয়েছেন ডাক্তার শারমিন আব্বাসী। হ্যাঁ, যেটি আসলে হয়েছে যে হয়তো উনি কোনো কারণে ব্যথা পেয়েছে বা ওনাকে তো যখন ইনজেকশনটা দেওয়া হয় তারপরে হয়তো উনি যখন গেছেন রাস্তায় বা কোনো চাপে হয়তো কোনো কারণে স্লাইট ব্লিডিং হতে পারে। সেই জায়গাটা আসলে উনি একটু চেপে এখানে ধরে রাখতে পেরেছেন এবং সেটি আসলে একটু জমেই গেছে। এখন একটু নরমাল কোল্ড কম্প্রেশন যদি দেন সেটা ঠিক হয়ে যাবে। আর হচ্ছে যে যদি কোনো ব্যথা করে জায়গাটিতে, যদি খুব বেশি ব্যথা হয় তাহলে ক্লোফেনাল জেল বলে একটা জেল বলি আমরা, সেটা হচ্ছে উনি দিবেন। আর এই ইনজেকশন তো 3টা ডোজ, তাহলে 3rd ডোজ দেওয়ার আগে আমাদের আসলে খেয়াল রাখতে হবে এবং একটু ডক্টরকে এবং যিনি দিবে তাকে ইনফর্মটা করতে হবে যে এরকম একটা সমস্যা হয়েছিল আগের বার, যার ফলে পরবর্তীতে যেন সেটা পুনরাবৃত্তি না হয় সেই জায়গাটা। আর যেহেতু এখন কোনো ব্যথা নাই, নো পেইন কিলার, যদি ব্যথা সিম্পল অ্যালজিন খেতে পারেন, সেই অ্যালজিনটা খেলে ওনার জন্য ভালো হবে। আর আপনি যদি আমাকে একটু সুযোগ দেন 30 সেকেন্ড, একটা বিষয় যেটি সেটা হচ্ছে যে আমার প্রচুর সুন্দর করে বলেছেন যে এই যে কোভিড এর এখন যে সংক্রমণের জায়গাগুলো আসছে, কিন্তু একটা জায়গায় যেন আমরা একটু মিস না করে যাই, সেটি হচ্ছে যে ডেঙ্গু হঠাৎ করে বেড়ে গেছে। আগের বছর যেমন সেপ্টেম্বর অক্টোবরের পর ডেঙ্গু আসতো না, এখন গত 10 দিনে মানে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব অনুযায়ী প্রায় 70 জন রোগী হাসপাতালে ভর্তি ডেঙ্গু নিয়ে, এবং গত 1 ঘন্টায় 17 জন রোগী ডেঙ্গুতে ভর্তি হয়েছে। অতএব ইউজুয়াল নিয়মে কিন্তু নভেম্বরে সেরকম ডেঙ্গু রোগী হাসপাতালে আমরা পাই না, এবার পাচ্ছি। তাই প্রত্যেকেই যারা আমরা ঘরে থাকছি, বিশেষ করে শিশুদের মধ্যে দেখছি যে হঠাৎ করে কেন জানি বেড়ে গেছে ডেঙ্গুতে আক্রান্ত, এবং প্রেগন্যান্সির মধ্যে আমরা অনেক পাচ্ছি এই মুহূর্তে ডেঙ্গুতে আক্রান্ত রোগী। অতএব আমরা যারাই ঘরে থাকি একটু আমাদেরকে সাবধান হতে হবে এই মুহূর্তে, কারণ যেটি হয়তো অন্যান্য বছর নভেম্বরে ডেঙ্গু রোগী বাড়তো না, কিন্তু এবছর তো আমার দেশে বাড়ছে। তাই করোনার জন্য যেন ডেঙ্গু নেগলেক্টেড না হয় সেই জায়গাটাও একটু আমাদের মাথায় রাখতে হবে। শারমিন আব্বাসী। দেলোয়ার হোসেন লিখছেন তার বাচ্চার জন্য, যার বয়স 9 মাস, ওজন 8.5 কেজি, কয়েকদিন থেকে অনেক কষা পায়খানা হচ্ছে এবং এখন ব্লাডও বের হচ্ছে। ওকে ভাত খাওয়ানো হচ্ছে পেঁপে দিয়ে, কিন্তু কমছে না। এখন ওকে কি খাওয়াবো সাজেশন দিতে বলেছেন ডাক্তার আবু সাইদ শিমুল। আসলে এই ধরনের প্রবলেম কিন্তু অনেক পাচ্ছি আমরা। এর একটা বড় কারণ হচ্ছে আসলে আমাদের খাদ্যাভ্যাস। আমরা দেখছি বাচ্চা একসময় খাওয়াতে খাওয়াতে যখন দেখি যে বাচ্চা মুরগির মাংসটা বেশি খায় বা অন্য কোনো মাংস, দেখা যাচ্ছে আমাদের শর্টকাটের জন্য কিংবা মায়েরা হয়তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, যখন দেখেন যে হ্যাঁ এটা খাওয়ালেই তো বাচ্চার ডিস্টার্ব করছে না, তখন সেটাতে স্টিক থাকেন। আমরা বলি কি 7 মাস বয়স থেকে যখন আপনি খাবেন, খাবারে ভিন্নতা আনবেন, শাক সবজি এগুলো দিবেন, শুধু যে পেঁপে মিষ্টি কুমড়া না, বিভিন্ন ধরনের শাক যদি দেন এই সমস্যাটা থাকবে না। আর এক ধরনের ভীতি জন্মে যায়, সেই ভীতিটা যেন না জন্মে মল থেকে সময়। এখন কি করবেন, যেহেতু একটা রক্ত বের হচ্ছে, কিন্তু সেটা আপনি গ্লিসারিন সাবস্টিটিউট আপনি বললে চাইল্ড সাইজে দিয়ে দিবে, সেটা একটু দিয়ে দিবেন। তাহলে যেটা অনেক সময় দেখা যায় মলটা শক্ত হয়ে আটকে থাকে, সেজন্য আরো যেগুলি মল তৈরি হয় পেছন দিক থেকে সেগুলি আর আসতে পারে না। আপনি যে গ্লিসারিন সাবস্টিটিউটটা দেন, সুন্দর করে মলটা বের হয়ে গিয়ে এর পরবর্তীতে খুব সুন্দর তার মল ত্যাগ করতে সহায়তা হবে। নরমাল যেহেতু আপনি বিকালের নাস্তাতে একটু ওটস দিতে পারেন, দেখা যায় যে এটাতে এত বেশি ফাইবার থাকে যে খুব ভালো আসলে সে মল ত্যাগ করতে পারে। বুকের দুধটা কিন্তু চালিয়ে যাবেন, প্রচুর পানি খাবেন। এরগুলি করার পরে যদি আসলে দেখা যাচ্ছে যদি সমস্যা হয়, তাহলে মিল্ক অফ ম্যাগনেসিয়াম খুব অল্প সময়ের জন্য বা হাফ চামচ করে দুবার 10 থেকে 15 দিন দেন। বুকের দুধটা কিন্তু বারবার খাওয়াতে হবে। যদি দেখেন যখন কোনো ঘা হয়ে থাকে, তাহলে অ্যানাস্টেট ক্রিম সেটা দিনে 3 বার 10 থেকে 15 দিন আপাতত দিয়ে দেন। বুকের দুধ এই ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের সমাধান, সেটা কিন্তু একটু খেয়াল রাখবেন। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাইদ শিমুল। একজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে, ফোনটি আমরা নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আমি নাজনীন মেহেরপুর থেকে বলছি। জি বলুন। আমার 7 মাস 6 দিন প্রেগনেন্ট। এর আগে আমি একবার ফোন দিয়েছিলাম হাজবেন্ড, তখন আমার এরকম প্রেশার ছিল না। 4.5 মাসের সময়, 4.5 মাসের সময় দিয়েছিলাম। জি। তখন ডাক্তারের সবকিছু টেস্ট দিয়েছিল, সবকিছু যাই হোক ভালো ছিল, কিন্তু এখন আমার প্রেশারের হঠাৎ করে সমস্যা দেখা দিয়েছে। হাই হয়ে গেছে না লো? ডাক্তারের মাপ ছিল, তখন প্রথম দিন ছিল 160/100 উঠে গেছে। উনি বলছিলেন যে আপনার এই প্রেশার না, হঠাৎ করে হয়তো গরম নিয়ে পড়ছে, আপনার
খারাপ লাগছে, সেজন্য এরকম হয়েছে। পরে মাপাইছি, উঠানামা করছে। সকালে যদি মাপেন, উনি প্রেশারের ওষুধ স্যান্ডোপা দিয়েছিল 250 mg। এখন আমার ধরেন সকালে যদি একটু বেশি থাকে, রাত্রে দেখা যাবে নাই ওষুধ। এখন কি ব্যবস্থা গ্রহণ করব আমি সেটা বুঝতে পারছি না। ধন্যবাদ আপনাকে দর্শক ফোন দেওয়ার জন্য। নাজনীন আমাদের সাথে থাকবেন। ডাক্তার শারমিন আব্বাসীর ওষুধ হয়তো আরো খাওয়ার কিছু পরে প্রেশার কেমন থাকে? PSA 5.11, ESH 1.77 আর ইউরিক অ্যাসিড না, এটা আমার আসলে খুব 3.9। একটা, আপনার ওষুধ খাওয়ার পরে প্রেশারটা কেমন থাকে এটা জানাটা খুব দরকার আমার জন্য। আমি ওষুধ খাওয়ার পরে প্রেশারটা যা হোক তখন ভালোই হয়ে যায়। সকালে খেলে দুপুরে যদি কত থাকে? মাপি কত? তখন 120/82 হয়। আচ্ছা, এটা বুঝতে পারলাম। আপনার কোনো মাথা ব্যথা, পেটের উপরিভাগে ব্যথা বা চোখে ঝাপসা দেখা, এমন কোনো সমস্যা আছে কিনা? না না, আমার আছে হাত পাও খোলা নাই, মাথা ব্যথাও নাই, এমনি মাথা মানে আচ্ছা, ঠিক আছে, শরীরটা আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। জুবাইর, আমি বলবো? নিশ্চয়ই। আচ্ছা, এখানে যেটি হলো, ওনার কিন্তু প্রেশারটা হঠাৎ করে বেড়েছে। হঠাৎ করে প্রেশার বাড়াগুলোকে একটু আমাদেরকে নিতে হয় সিরিয়াসলি, এবং এটা লেটার পার্ট অফ দ্য প্রেগনেন্সিতে হচ্ছে, 28 সপ্তাহ পার হয়ে গেছে। অর্থাৎ এখন বাচ্চাটির গ্রোথ ইজ ভেরি ইম্পর্টেন্ট এখানে আমাদের জন্য। এবং সবচেয়ে বড় ব্যাপার, ওনার যেন প্রেশার থেকে কোনো কমপ্লিকেশন না হয়, সেই জায়গাটিতে আমাদের এই মুহূর্তে কাজ করতে হবে। আমাদের টার্গেটেড ভ্যালু হচ্ছে এই মুহূর্তে 140/90 নিচে প্রেশারটাকে নিয়ে আসা। ওয়ার্ল্ড ওয়াইড যত গবেষণা আছে এবং পুরো পৃথিবীতে যত গাইডলাইন আছে, সেই গাইডলাইনের এখন নাম্বার 1, বা আমরা যদি বলি যে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট প্রেগন্যান্সিতে প্রেসারে, সেটি হচ্ছে ল্যাবেটাল। অর্থাৎ ল্যাবেটাল কি আসলে পৃথিবী চিকিৎসা করছে এবং আমরাও চিকিৎসা করছি। এক্ষেত্রে উনি যে ওষুধটা নিচ্ছে সেখানে একটু সুইচ ওভার করতে পারে, কারণ সার্ডোপা ওষুধটি প্রেগন্যান্সিতে প্রচন্ড সাইকোসিস করে এবং অনেক সময় যেটা করে যে প্রেশারটা হঠাৎ ফল করায় অনেক বেশি। সেক্ষেত্রে আমি মনে করি যে ল্যাবেটাকে যদি উনি নেয়, এটা ওনাকে অনেকভাবে হেল্প করবে এবং এটা বাচ্চার সার্কুলেশনটা তো কোনোভাবে হ্যাম্পার করে। সেক্ষেত্রে ওনার জন্য ট্যাবলেট ল্যাবেটা 100 মিলিগ্রাম, সকালে একটা, রাতে একটা। এবং প্রেশারের ওষুধ কিন্তু টাইমলি খেতে হয়, এটা আমি রোগীদেরকে বলবো। আপনার চিন্তা করারই দরকার নাই যে প্রেশার কমে যাচ্ছে না, কি হচ্ছে না হচ্ছে। আপনি টাইমলি ওষুধটা খাবেন। আপনার টার্গেট হচ্ছে 140/90 নিচে প্রেশারটাকে রাখা, যদি এটা রাখে পারফেক্ট। এরপরে যে বিষয়টি আছে, যেগুলো হচ্ছে আপনার প্রেগন্যান্সির বিপদ চিহ্ন, এগুলো আপনাকে খেয়াল করতে হবে। মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, পেটের উপরিভাগে ব্যথা, বাচ্চার নড়াচড়া কম পাওয়া, পেশাব কমে যাওয়া, এগুলো যদি কিছু হয় অবশ্যই ডাক্তারকে জানাতে হবে। এবং অতি সত্বর আপনার একটা আলট্রাসোনোগ্রাফি করা দরকার, সেখানে বাচ্চার গ্রোথ এবং আপনার পানি কেমন আছে আমাদেরকে দেখে রাখতে হবে, কারণ 1 মাস পরে আমরা এটা আবার ফলো আপ করবো। আরেকটা বড় বিষয় যেটি সেরাম ইউরিক অ্যাসিড, এটা একটা ইন্ডিকেটর। এটা জানায় আমাদেরকে যে আগামীতে আপনি খারাপ হতে পারেন না আপনার বাচ্চা খারাপ হতে পারে প্রেশারের কমপ্লিকেশনের জন্য। এই দুটো করে যদি আমাদেরকে রিপোর্টটা দেন, দেন আমরা ফার্দার ট্রিটমেন্টটা বলতে পারবো আপনি কি করবেন। তাহলে আজকে থেকে আপনি ল্যাবেটালল শুরু করুন, সার্ডোপাট যদি বন্ধ করেন আপনার জন্য বেটার হবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। একজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে, আমরা ফোনটি নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। জি দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ নুরে আলম, আমার বয়স 22 বছর। জি নুর আলম ভাই বলুন। আমি ঢাকা শাহবাগ থেকে বলছিলাম। জি। আমার অনেক দিন যাবত পেটে আমসের রোগের সমস্যা আছে। আচ্ছা। তো আমি আমার নিজ বাড়ি হচ্ছে ভোলা। আচ্ছা। আমি ভোলা একটা ডাক্তার দেখাইছিলাম, উনি আমার কিছু মেডিসিন দিছিল, প্রোনিল জিএস দিছিল এবং জক্স দিছিল, আর একটা ওষুধ দিছিল কিন্তু এটার নাম মনে নেই। আচ্ছা, ওষুধ খাওয়ার ফলে কি কোনো বেটার হয়েছে বিষয়টি? মানে যখন আমি ওষুধটা খাই তখন আমার পেটে একদমই ক্লিয়ার থাকে, খাওয়ার যখন বন্ধ করে দিই তখন আবার কিছুদিন পরে এই সমস্যাটা দেখা দেয়। আচ্ছা, একটু আপনি আমাকে কিছু তথ্য দিয়ে সহায়তা করবেন। আপনার কি এমন হয় যে মনে হয় যে পেট ক্লিয়ার হচ্ছে না একটু পর পর? হ্যাঁ, মাঝে মধ্যে মানে এরকম হয়, মাঝে মধ্যে আমার পায়খানা ক্লিয়ার হয় না আর কি। আচ্ছা, গ্যাসের সমস্যা আছে আপনার? গ্যাসের সমস্যা আমি তো আগে ওষুধ খাইছি গ্যাসের, কিন্তু এখন আর কোনো গ্যাসের ওষুধ খাই না, আর ওরকম ইয়েও হয় না। আপনার কতদিন ধরে এই সমস্যাটা? এই সমস্যাটা প্রায় 1-1.5 বছরের উপরে হবে। 1-1.5 বছরের উপরে। প্রফেসর মোস্তফা জামান, আপনার যদি আর কিছু জানবার থাকে। অ্যাকচুয়ালি যে তার কি ডায়রিয়া বেশি হয় নাকি কোষ্ঠকাঠিন্য বেশি হয়, কোনটি সমস্যা বেশি হয়? স্যার আমার ডায়রিয়াও হয় না এবং কোষ্ঠকাঠিন্য বলতে মাঝে মধ্যে মানে বাথরুমে গেলে অনেকক্ষণ থাকতে হয় আর কি।
আচ্ছা, আপনার কি কোনো কোষ্ঠকাঠিন্য অর্থাৎ আপনার যে পায়খানা কষা হয় কিনা জানতে চাচ্ছি? হ্যাঁ, স্যার মাঝে মধ্যে কষা হয় আবার মাঝে মধ্যে একেবারেই মাঝে জি, একেবারে জি, সেটাই বলছি আসলে আপনার যে সমস্যাটি আমরা বলে থাকি ইরিটেবল বাউল সিনড্রোম। এটা আসলে পেটের এমন একটি রোগ যেটি বড় ধরনের কোনো সমস্যা নয়। কিন্তু আমাদের রোগীদের এই যে উপসর্গ সেটি অনেকদিন থাকে। তাদেরকে যদি আমরা রিঅ্যাসুরেন্স দিতে পারি যে আপনার এটি কোনো বড় রোগ নয়, এটি থেকে বড় কোনো ক্ষতি হবে না, কোনো মৃত্যু ঝুঁকি নেই এবং এটি তাকে যদি আত্মস্থ করাতে পারে তাহলে কিন্তু আস্তে, আস্তে রোগটি ভালো হয়ে যায়। কিন্তু যেহেতু আমাদের দেশের অনেক রোগী আছে, শুধু আমাদের দেশে নয় সারা বিশ্বে অনেক রোগী আছে যারা আসলে সামান্য কিছু খেলেই একটু পেটের সমস্যা হয় এবং সারা বছর বলে থাকেন যে পেট ক্লিয়ার হয় না। আসলে কখনোই কারো পুরোপুরি ক্লিয়ার হয় না। এটিকে অনুভূতি। কেউ, কেউ এই বিষয়টি নিয়ে অনেক বেশি চিন্তা ভাবনা করে থাকেন। তাদের একটু বেশি সমস্যা হয়ে থাকে। আবার অনেকে আছে এইসব বিষয় নিয়ে অত বেশি পাত্তা দেন না। সামান্য ওষুধেই ভালো থাকেন এবং খাওয়া-দাওয়া নিয়ে অত বেশি দুশ্চিন্তা করেন না। কিন্তু যারা একটু বেশি দুশ্চিন্তা করে থাকেন তাদের এই সমস্যাটি বেশি হয়। আমি বলব আপনার এটি বড় কোনো রোগ নয়। আপনি এর জন্য ট্যাবলেট রসটিল সকালে একটি রাতে একটি আগামী ৩ মাস খাবেন এবং ট্যাবলেট অ্যামিলিন ১০ মিলিগ্রাম প্রতি রাতে একটি করে আগামী ৩ মাস খাবেন। একটি যেকোনো একটি গ্যাস্ট্রিক ওষুধ যদি থেকে থাকে প্যান্টোনিক্স ২০ মিলিগ্রাম সকালে একটি রাতে একটি খাবেন। এগুলো খাওয়ার পরে আপনাকে যেটি করতে হবে পেটের কিছু এক্সারসাইজ আছে এবং যেসব খাদ্যের সমস্যা হয়, যেগুলো খেলে পেটের সমস্যা বাড়ে, একটি ফুড ডায়েরি মেইনটেইন করে সেগুলো আপনি এভয়েড করবেন বা এড়িয়ে চলবেন। আরেকটু হলো যে হাঁটাহাঁটি করতে হবে, পরিমিত পানি পান করতে হবে, ভাজা পোড়া একেবারে বাদ দিবেন। আর যেসব খাদ্য সমস্যা যেমন এই রোগীদের অনেকেরই বলে থাকেন শাকসবজি খেলে একটু সমস্যা হয়, দুধ খেলে সমস্যা হয়, এরকম আরো কিছু খাদ্যের সমস্যা হতে পারে। যেগুলো সমস্যা হয় সেগুলো এড়িয়ে চলবেন। এগুলো মেনে চলতে হবে, আপনার এই রোগটিকে নিয়ন্ত্রণ করতে হবে। আর যদি আপনি মনের মধ্যে আত্মস্থ করতে পারেন যে এটি কোনো বড় রোগ নয়, আপনার পরীক্ষা-নিরীক্ষার বেশি প্রয়োজন নেই। কারণ আমরা জানি যে পরীক্ষা-নিরীক্ষায় তেমন কিছু পাওয়া যায় না। এজন্য এই রোগটিকে আমরা বলছি আইবিএস। আমার দৃঢ় বিশ্বাস আপনি যদি এগুলো মানতে পারেন এবং বিশ্বাস করতে পারেন, আস্তে, আস্তে আপনি সুস্থ হবেন। কিন্তু যদি মনের মধ্যে বিশ্বাস পুরোপুরি আনতে না পারেন, তাহলে কিন্তু অনেকদিন আপনাকে কষ্ট দিবে এই সমস্যাটি। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। আর দর্শকেরই সাথে আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি আপনাদের আরও প্রচুর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো, সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত, দেখছেন করোনা হেল্প ডেস্ক, জুলহা জুবাইর আপনাদের সাথেই আছে। শুরুতে একটু ডাক্তার আবু সাইদ শিমুলের কাছে চলে যেতে চাই। উনজিলা পারভিন লিখছেন তার ছেলের জন্য, যার বয়স ১ বছর ৮ মাস, কিন্তু ওর ওজন বাড়ছে না, সেই ৯ মাস থেকেই ৯.৫ কেজি ওজন। সেপ্টেম্বরে কৃমির ওষুধ খাইয়েছে আর সর্দিটা প্রায় লেগেই আছে। এই প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। উনজিলা পারভিন, ডাক্তার আবু সাইদ শিমুল আমাদের সাথে যুক্ত হয়েছেন। ডাক্তার আবু সাইদ শিমুল, আপনি যদি শুনে থাকেন। না, একটু যদি আবার বলেন। উনজিলা পারভিন লিখছে তার ছেলের বয়স ১ বছর ৮ মাস, কিন্তু ওর ওজন বাড়ছে না, সেই ৯ মাস থেকেই ৯.৫ কেজি ওজন। সেপ্টেম্বরে কৃমির ওষুধ খাইয়েছেন আর সর্দিটা প্রায় তার লেগে আছে। কি করা যেতে পারে তার? এই ধরনের সর্দি কাশি লেগে থাকলে অনেক সময় গ্রোথের সমস্যা হতে পারে, কিন্তু আপনার জন্য যেটা সুখবর সেটা হচ্ছে এখনো আপনি যে ওজনটা বলেছেন সেটা কিন্তু এত আসলে কম নয়। মা হিসেবে আপনাদের স্বাভাবিকভাবে একটা উদ্বেগ উৎকণ্ঠা আসলে থাকতেই পারে। সেক্ষেত্রে বল যে একটু হয়তো কমতির দিকে, কিন্তু অপুষ্টি বলতে যেটা আমরা বলে থাকি সেটা কিন্তু এই ৯ কেজিতে বোঝা যাচ্ছে না। সুতরাং এই মুহূর্তে আপনারা আসলে খুব টেনশনের খুব কারণ নেই। আপনি যেভাবে খাওয়াচ্ছিলেন সেভাবেই খাওয়ান, কিন্তু অনেক সময় হয় কি অতি উদ্বেগ থেকে আমরা বারবার খাওয়াতে থেকে অল্প অল্প করে সারাদিন ধরে খাইয়ে দিই। এটা আসলে করবেন না। এই বয়সে ২ থেকে ৩ বার ভারী খাওয়াটা দিবেন। আর বুকের দুধটা একটু একটু করে আমরা যদি বলি যে সারাদিন ধরে যদি খাওয়ান তাহলে কিন্তু সলিড খাবারটা খায় না। সেজন্য ঘুম থেকে ওঠার পরে একটু দিতে পারেন। রাতে যখন আপনার সাথে ঘুমাই তখন একটু আপনি দিতে পারেন। কিন্তু এরপরে দেখা যায় যে বাচ্চা কিছু খাচ্ছে না, আপনি একটু বুকের দুধ দিয়ে দিলেন। এইটাতে কিন্তু সলিড খাবারের কিন্তু হ্যাম্পার হয়, তখন সেই সলিড খাবারটা নেয় না। ওজন বাড়বে কিন্তু সলিড খাবার, এটা আপনাকে মনে রাখতে হবে। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এটা একটু দিবেন। বুকের দুধটা আপনি রাতের দিকেই দিতে পারেন এবং যখন সলিড খাবারটা দিবেন তার অন্তত ৩ ঘন্টার মধ্যে অন্য কোনো খাবার দিবেন না। সেটা একটু যদি আপনি মনে করে থাকেন সেটা খুব ভালো হয়। এর সাথে একটু ভিটামিন দিতে পারেন, যে বিকুজিন আই, এই সিরাপটা আপনি রাতে যদি ১ চামচ করে ৩ মাস খাইয়ে যান খুবই ভালো। আর কৃমির জন্য যে সে ওজন বাড়ছে না তা কিন্তু না।
নর্মাল যেহেতু বয়স এই এই মানে 2 বছরের আগে যে কোনো সময় আমরা ডেফিনেট যদি কৃমি না দেখে থাকি সাধারণত কৃমির ওষুধ দিই না। যদি আপনি দেখে থাকেন আমরা বলতে অন্ততপক্ষে 3 মাস গ্যাপ দিতে হবে। সেই ক্ষেত্রে যদি সেপ্টেম্বর হয়, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের দিকে কিন্তু আপনি দিতে পারবেন। এই মুহূর্তে কৃমির ওষুধ দেওয়ার সুযোগ নেই। সুতরাং যেই নিয়মগুলি বললাম সেগুলি একটু পালন করলে ইনশাআল্লাহ আপনার বাচ্চা একেবারে সুন্দরভাবে বেড়ে উঠবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাইদ শিমুল। একজন দর্শক আছেন আমাদের সাথে, আমরা দর্শকের ফোনটি নিতে চাই। দর্শক আপনার নাম এবং বয়স বলে ফোন করুন। হ্যালো, জি দর্শক আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ আমিরুল ইসলাম, আমার বয়স 32 বছর। জি আমিনুল ভাই বলুন। 32 বছর। তো আমার হঠাৎ করে আমি এই গত 31 তারিখে পরীক্ষা করছিলাম, করোনা পজিটিভ আসছিল, আবার 11 তারিখে নেগেটিভ আসছে। আমিনুল ভাই আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দিতে হবে, নতুবা সংযোগ স্বয়ংক্রিয়ভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। একটু ব্যথা করতেছে হালকা। প্রথমে আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দিতে হবে, আপনার কথা আমরা বুঝতে পারছি না। কোথায় ব্যথাটি বললেন? আমার মেরুদণ্ডতে একটু ব্যথা করে, মেরুদণ্ডতে একটু হালকা ব্যথা করতেছে মেরুদণ্ডতে। আচ্ছা, আর কোনো সমস্যা নেই? আপনার প্রেসার, ডায়াবেটিস, অন্য কোনো সমস্যা? অন্য কোনো ধরনের কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে। ডায়াবেটিস বা এই আপনার শরীরের ওজন কত? শরীরের ওজন কত আপনার? 65 কেজি। 65 কেজি। আচ্ছা, 65 কেজি। আপনি কি এখন কোনো ওষুধ খাচ্ছেন এই মুহূর্তে? ব্যথানাশক ওষুধ খাচ্ছেন? এই মুহূর্তে আমাকে ওই ব্যথানাশক কোনো ওষুধ খাচ্ছি না। আমি খাচ্ছি আজকে হঠাৎ করে ব্যথাটা আজকে হঠাৎ করে কিছুক্ষণ আগে থেকে ব্যথা। আচ্ছা আচ্ছা, তো আসলে আপনার হঠাৎ করে ব্যথা, আসলে যেহেতু আপনার পজিটিভ ছিল এখন নেগেটিভ হয়েছে, হয়তো কোনো কারণে দুশ্চিন্তা আছে না। আসলে এই ব্যথার জন্য আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। যদি কোনো ব্যথা করে ক্যাপসুল ইন্ডোমেট এসআর একটি প্রতি রাতে একটি করে খাবেন। আগামী 5 থেকে 7 দিন যদি ব্যথা কমে যায় তাহলে বন্ধ করে দিবেন। আরেকটি হলো যে আপনি একটু গরম পানির, যে আমরা বলি একটু গোসল করলে অথবা একটু গরম পানি ছ্যাঁক দিলেও কিন্তু আরাম পেতে পারেন। এটি ভয়ের কিছু নেই, কয়েকদিন পরে এমনিতেই ভালো হয়ে যাবে। এবং সঙ্গে একটি গ্যাস্ট্রিক ওষুধ অবশ্যই খাবেন। এবং আপনাকে বলবো কিছুদিন পরে কিছু এক্সারসাইজ করার প্রয়োজন হতে পারে। আমার দৃঢ় বিষয়ে এটি কোনো খারাপ কিছু না, আপনি খুব দ্রুতই সুস্থ উঠবেন। তবে যে সত্যি বলছি, আরেকটু যে মানে ঘাড়ে কিন্তু অনেক সময় দেখা যায় যে এই ব্যথা, মেরুদণ্ডের ব্যথার জন্য একটু কাত হয়ে শোবার জন্য বা টিভি দেখার জন্য কাত হয়ে, সেটির কারণে হতে পারে। তবে আমাদের দৃঢ় বিষয়ে আপনি আমাদের সাথে সংযুক্ত থাকবেন। আমরা এই ওষুধটি খাওয়ার যদি ভালো না হন সেক্ষেত্রে আমাদের সাথে আবার যোগাযোগ করবেন। আশা করছি আপনি দ্রুত সুস্থ হবেন। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। রশমিন আক্তার তার রিপোর্ট আমাদের জানিয়েছেন। প্রেজেন্টেশন ব্রিজ ইডিডি 25/11/2020-এ ক্লিনিক্যালি করেছেন, যেখানে 25 FL বলা হয়েছে, কোরিলেটেড অ্যামিনোটিক ফ্লুইড AF অ্যাডিকুয়েট 13.4 সেন্টিমিটার, ব্লাড হিমোগ্লোবিন 8.1। তার 10 থেকে 12 দিন আগে হালকা হালকা ব্যথা উঠে চলে যাচ্ছে, বাচ্চার নড়াচড়া ঠিক আছে, তার কি নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা আছে কিনা জানতে চেয়েছেন, এবং এর আগে দুটো বাচ্চা তার নর্মালি ডেলিভার্ড হয়েছে। ডক্টর শারমিন আব্বাসী। ভেরি হট কেক কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা মানে প্রায় আসে, সামনাসামনিও আছে, ফোনেও আছে, টেলিভিশনেও। এটা তো আগে দুটো নর্মাল ডেলিভারি হয়েছে, মানে মার তো ডেলিভারি হওয়ার জন্য যে পারফেক্টনেসটা দরকার তার বডির, আমার মনে হয় সেটা ঠিক আছে। বাচ্চা নড়াচড়া ঠিক আছে, পানি ঠিক আছে, বাচ্চার ওয়েট ঠিক আছে, হিমোগ্লোবিন ঠিক আছে। এবং আমরা বলি যে আমাদের যে একটা ফলস প্রথমে বার্তা আসে, তারপরে সত্যি বার্তা আসে। ফলস পেইনের যে ব্যাপারটি আসে চলে যায়, এই জিনিসটাও আছে, ডেলিভারির সময়ও আছে। তাহলে কেন নয় নর্মাল ডেলিভারি? আমার মনে হয় যে ওনার জন্য ওয়েলকাম সাইন হিসেবে বিষয়গুলো আসছে। এবং এই মুহূর্তে যে রিপোর্টটা আমাদেরকে জানালেন সেই হিসেবে নর্মাল ডেলিভারি না হওয়ার কোনো কারণ নেই। বাচ্চা যদি ভালো থাকে, মা যদি সুন্দর করে জিনিসটাকে কন্টিনিউ করতে পারে, অবশ্যই নর্মাল ডেলিভারির মাধ্যমেই সম্ভব। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। একজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে। দর্শক আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি লিপি, ঢাকা থেকে। জি আপা বলুন। আমার বয়স 28 বছর। জি। আমার গ্যাস হইলেই ডান সাইডে যে সাকনার নিচে থেকে অনেক ব্যথা করে। আচ্ছা। পরে এমনও হয় যে হসপিটালে ভর্তি হইতে হয় এরকম। আচ্ছা, কতদিন ধরে আপনার এই সমস্যা? এই তো কত 7-8 মাস থেকে এই সমস্যা। 7-8 মাস থেকে। এর মধ্যে কি খাদ্যাভ্যাস, কি কাজ করে, কি চিকিৎসা করে আসলে, রোগটির নাম বলেছে?
হাসপাতালে এমনিতেই শুধু আলটা করাইছে, তখন বলছে যে জি। না এটা গ্যাসের সমস্যাই, আর ওই যে কিছু গ্যাস্ট্রিকের ইনজেকশন দিছে বা করছে, স্যালাইন দিছে, এগুলিতেই আর কি সেটা গেছে, বলছে যে গ্যাসের জন্য আর কি। এইখান থেকে ব্যথা করে পুরো পিঠে ছড়াই যায় ব্যথাটা গ্যাসে। আপনার পরিবারের বাকি সদস্যরা কি আপনার সাথে একসাথেই থাকেন, নাকি সবাই আর কারো কোনো সমস্যা আছে কিনা এই বিষয়ে, এরকম সমস্যা? না না। আপনার হাজবেন্ড কি আপনার সঙ্গে থাকেন? জি। জি। আপনার এই সমস্যার জন্য কতবার হাসপাতালে ভর্তি হয়েছেন? 2-3 বার। 2-3 বার। জি। আপনি কখন এন্ডোস্কোপি করেছেন? না। এন্ডোস্কোপি করেননি। এই ব্যথার যে সমস্যাটি, গ্যাসের সমস্যাটি, আপনি কোনো ওষুধ খাচ্ছেন বর্তমানে গ্যাসের জন্য? জি হ্যাঁ, আমি কি? এমনি গ্যাস্ট্রিকের একটা ওষুধ খাচ্ছি, যে এক্সিয়াম, আর জি। একটা আছে ওই যে গ্যাভিসোলা সিরাপ, এটা। জি। আর এটি ব্যথা খাওয়ার হলে পরে আর কি কি নিয়ন্ত্রণ? প্যারাসিটামল খাচ্ছি। আচ্ছা, এটি খাওয়ার পরে কি নিয়ন্ত্রণে আসে নাকি আসে না? নাইগেলি খাওয়ার পরে ব্যথাটা কমে যায় আর কি। কমে যায়। তো আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে বলছি, আপনার কয়েকটি বিষয় আমরা অবতারণা করছি। একটি হলো যে আপনি যে ওষুধটি খাচ্ছেন, এর সঙ্গে এই দুটি ওষুধ, একটি হচ্ছে আপনি সিরাপ খাচ্ছেন এবং একটু এক্সিয়াম খাচ্ছেন, সেটি খেতে থাকবেন। এটি বন্ধ করবেন না। আগামী 1 মাস 2 মাস আপনি কন্টিনিউ করবেন। সঙ্গে ডমপেরিডন বা ওমেডন নামে 10 মিলিগ্রামের একটি ট্যাবলেট আছে। প্রতিদিন 3 বেলা খাবার আগে একটি করে খাবেন। এটা আগামী 1 মাস খাবেন। এটি খেতে থাকবেন। আশা করছি ভর্তি হয়ে আসলে আপনার যে খুব বেশি প্রয়োজন আছে, আমি মনে করি না। ভর্তির কোনো প্রয়োজন নাই। আপনার কয়েকটি বিষয় আমাদের দেখতে হবে। আমরা আসলে এন্ডোস্কোপি করার জন্য খুব একটু উদ্গ্রীব নয়। যদি মনে করেন যে আল্ট্রাসাউন্ড ভালো করতে পারেন, যদি পিত্তথলিতে কোনো পাথর না থাকে, অথবা আপনার জরায়ু বা অন্য কোনো সমস্যা যদি না থাকে, তাহলে কিন্তু আমি আশা করছি যেটি বড় কোনো সমস্যা না। অনেক সময় যদি পেটে কামড় দেয়, অনেক সময় আমরা ভিসেট একটি করে ওষুধ 3 বেলা দিয়ে থাকি, বা অ্যালজিন নামে পাওয়া যায়। আশা করছি আপনি এগুলো খেতে থাকবেন, ঘুম যাতে ভালো হয়। যদি প্রয়োজন মনে করেন ট্যাবলেট পেজ 0.5 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন। এরপরে যদি কোনো সমস্যা, আপনি একটু একজন গাইনোকোলজিস্ট অথবা এই জাতীয় কোনো সমস্যা আছে কিনা তাদের সাথে একটু যোগাযোগ করবেন। সেখানে একটু আমি মনে করি যদি ডক্টর শারমিন আব্বাসে আপনার কোনো বিষয় থাকে, একটু আলাপ করতে পারেন। তবে আমি বলছি দর্শককে, এটির জন্য আপনাকে বারবার হাসপাতালে ভর্তি করতে হবে না। একবার একটু ভালো করে ইভ্যালুয়েশন করবেন। আমাদের দৃঢ় বিশ্বাস, বারবার হাসপাতালে ভর্তি করার মতন এটি রোগ নয়, এবং নিয়মিত আপনাকে যে আমরা ওষুধ দিচ্ছি এটি সেবন করুন। সঙ্গে একজন চিকিৎসক বললাম যে গাইনোকোলজিস্টের সাথে একটু পরামর্শ করবেন যে কোন সমস্যা। আর যদি খুব বেশি কষ্ট হয়, গ্যাসের সমস্যা, তখন আমরা এন্ডোস্কোপি করব। ডাক্তার আবু সাইদ শিমুল, করে দিন। জি, ওনার যদি হোয়াইট ডিসচার্জের প্রবলেম থাকে তাহলে ক্যাপসুল ক্লিনডেক্সটা উনি যোগ করতে পারে, একটা করে 2 বেলা 7 দিন। আর একটা ট্রান্সভাজিনাল সোনোগ্রাফি করলে অধ্যাপক মোস্তফা জামান যেটি একটু আশঙ্কা করছেন, সেটা কিন্তু কমপ্লিট চিত্রটা পেয়ে যাব, যে ওভারিয়ান কোনো প্রবলেম থেকেও কিন্তু রোগীদের এরকম আশপাশ হয় বা পেটটা ভারী ভারী লাগে। অর্থাৎ সিম্পল একটা ট্রান্সভাজিনাল সোনোগ্রাফি করে আমাদেরকে নেক্সট টাইম রিপোর্টটা বললে আমরা বলে দেবো যে গাইনোকোলজিক্যাল কোনো সমস্যা আছে কিনা। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। আমাদের লিখেছেন একজন, তার বাচ্চার জন্য যার বয়স 10 দিন, রাতে খুব বেশি কাঁদে, টানা 7-8 মিনিট কাঁদে, খুব জেদ, রাত 2 ঘন্টা পরপর এভাবে কাঁদে, চোখ সামান্য হলুদ, শরীরের অন্য কোথাও হলুদ নেই, প্রস্রাব পায়খানা ঠিক আছে, জন্মের দিন রোগ প্রতিরোধের একটি টিকা দিয়েছে ডাক্তার, কাঁদতে থাকলে থামতে চায় না, দয়া করে সমাধান দেবার অনুরোধ করেছেন ডাক্তার আবু সাইদ শিমুল। আমাদের কি সময় আছে এখন? হ্যাঁ, সময় আছে। জি জি। আচ্ছা, আসলে বয়স বলেছেন কি 10 দিন? 10 দিন। আসলে এই সময় থেকে এই কাঁদাটা শুরু হয়। যদি দেখা যায় যে সন্ধ্যার সময় হচ্ছে, সেটা মোটামুটি ধরে নেওয়া যায় যে এটা ইনফ্যান্টাইল কলিক। আসলে এটা 3-4 ঘন্টা ধরে থাকে। দেখা যায় যে কোলে নিয়ে একটু যদি হাঁটাহাঁটি করে তখনই এই কান্নাটা থামে। কোনো কিছুর সাথে এটা আসলে সম্পর্কিত নয়। অনেক গবেষণা করে দেখা গিয়েছে যেটা ইডিওপ্যাথিক, আসলে খুব সুনির্দিষ্ট কোনো কারণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। মা-বাবারা কিন্তু বলে থাকেন প্রায় যে পেটে কোনো সমস্যা হচ্ছে কিনা, তার গ্যাস আছে কিনা, কোনো ইনফেকশন হয়ে যাচ্ছে কিনা, এই জন্য খুব উদ্বেগ উৎকণ্ঠা তাদের মধ্যে থাকে। আমরা সাধারণ যে নিয়মগুলো রয়েছে, যে দুধ খাওয়ানোর পর একটু বার্পিং করে, যে কাঁধে নিয়ে যদি একটু 8-10 বার প্রতিবার দুধ খাওয়ানোর পর যদি একটু পিঠে চাপড় দেওয়া যায়, কিছু কিছু ক্ষেত্রে কাজ করে। কিছু কিছু গবেষণায় দেখা গেছে গ্রাইপ ওয়াটার খাওয়ালে কিছু কিছু ক্ষেত্রে 10-20% বাচ্চার ক্ষেত্রে কিছু উপকার পাওয়া যায়, কিন্তু 100% বাচ্চারা কিভাবে সুস্থ হবে সেটা নিয়ে পরিপূর্ণ এখন পর্যন্ত গবেষণা নাই। বার্পিং করলে খুব ভালো পাওয়া যায়।
অনেক সময় দেখা যায় কিছু ডিভাইস পাওয়া যায় যেটা বাচ্চারা ওখানে রেখে দিলে, বাংলাদেশে আজকাল অ্যাভেলেবেল রয়েছে, সেখানে একটু আপনি যে নাড়া দেন এটা নিজে নিজে আপনার থেকে নড়তে থাকে। তাহলে কি হবে, সারা রাত ধরে যে আপনি কোলে নিয়ে হাঁটান, এটা কিন্তু প্রায় আমরা বিভিন্ন পরিবারে দেখি, সেটা থেকে হয়তো মুক্তি পাবেন। এইটা আসলে ৩-৪ মাসে একটু আসলে ভোগায়, পরিবারের সকলকে মিলে এই অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে। আমরা বলবো যে ২-৩ মাস চলে গেলে দেখবেন যে নিজে নিজে আবার এই রোগটা চলে যায়। সুতরাং কোনো ধরনের ওষুধ বা কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা এই ধরনের প্রয়োজন নাই। দেখবেন যে সময়ের সাথে সাথে অধ্যাপক মোস্তফা জামান খুব সুন্দর করে আমাদের বলে থাকেন, প্রায় টাইম ইজ দ্য বেস্ট হিলার। এই রোগের ক্ষেত্রে কিন্তু এটা খুবই প্রযোজ্য। সময় যেতে যেতে একসময় দেখবেন যে এই রোগটা নিজে থেকে আসলে ভালো হয়ে গিয়েছে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল। আর এর সাথে আমরা আরো একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। আরো একবার স্বাগত, দেখছেন করোনা হেল্প ডেস্ক, জুলহাস জুবাইর আপনাদের সাথেই আছে। আমাদের কাছে মীরা প্রশ্ন করেছেন, মৃধা পোস্ট কোভিড সিনড্রোম নিয়ে তিনি আমাদের লিখছেন ঢাকা থেকে। বলেছেন তার করোনা পজিটিভ ছিল, সব উপসর্গ ভালো হয়ে গেছে। তিনি জিম্যাক্স 500 7 দিন খেয়েছেন, ফেক্সো 120, মোনাস 10 মিলিগ্রাম, জিন 20, ভিটামিন ডি খেয়েছেন। কিন্তু তার এখন সমস্যা হচ্ছে শরীর অনেক দুর্বল, অনেক কিছু টেস্ট তিনি এখনও পান না, কিছু খেতে পারছেন না। এই ক্ষেত্রে তিনি কি করতে পারেন? প্রফেসর মোস্তফা জামান। জি, ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমাদের চেম্বারে কিন্তু প্রতিনিয়ত এরকম রোগী পাচ্ছি যে আগে যাদের পজিটিভ ছিল, আমরা সে কারণে বলছি যে আমরা পোস্ট কোভিড রিহ্যাবিলিটেশনের জন্য বিশেষ করে আমরা কিছু সমস্যা পাচ্ছি। অনেকে হয়তো কোভিড নেগেটিভ হয়ে গেছেন কিন্তু এখনো এই দর্শকের বা এই রোগীর মতন আমাদের কাছে প্রশ্ন। আমরা বলি একটু ধৈর্য ধরতে হবে, এটা বড় কোনো সমস্যা না, যেহেতু নতুন ভাইরাস, নতুন নতুন সমস্যা হচ্ছে। আমরা ট্যাবলেট অমিডন 10 মিলিগ্রামের প্রতি রাতে প্রতিদিন 3 বেলা খাবার আধা ঘন্টা আগে খাবেন, রুচি বাড়বে, একটু ঘ্রাণ শক্তি বাড়তে হবে, একটু স্টিম নেবেন পানির বাষ্পটি। যদি অ্যালার্জি থাকে, অ্যালার্জির জন্য আমরা অনেক সময় দেখা যায় যে অ্যালার্জির জন্য যেহেতু ঠান্ডার সিজন আসছে, এই সময়টা কিন্তু মৌসুমী যে রোগগুলো হয়ে থাকে, ঠান্ডা ধুলোবালির থেকে সমস্যা বেড়ে থাকে, যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে তা থেকে একটু দূরে থাকবেন। বিশেষ করে ধুলোবালি এবং ঠান্ডা এর জন্য স্টিম খুবই গুরুত্বপূর্ণ। যদি নাক বন্ধ থাকে সেজন্য আমরা অনেক সময় কিছু আফরিন বা অ্যান্টাজেল ন্যাজাল স্প্রে দিয়ে থাকি। আর যদি অ্যালার্জি থেকে ট্যাবলেট মন্টিয়ার 10 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন। গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে গ্যাস্ট্রিকের ওষুধ আমরা অবশ্যই খেতে বলবো। পানি বেশি পান করবেন, বেশি করে ঠান্ডা পানি এড়িয়ে চলবেন, একটু কুসুম গরম পানি খাবেন, পান করবেন এবং একটু গার্গেল করবেন। আমাদের বিশ্বাস আস্তে আস্তে ভালো যাবে। এর সাথে একটু পর্যবেক্ষণ করবেন নতুন কোনো উপসর্গ আসে কিনা। আর যদি অন্য কোনো সমস্যা না থাকে আস্তে আস্তে আপনি কিন্তু এই সমস্যাটি চলে যাবে। তবে আপনাকে দৃঢ় বিশ্বাস থাকতে হবে এবং আরেকটি বিষয়, ভয় পেলে চলবে না। ঘুম যাতে ঠিক মতন হয় সেই বিষয়টি আপনি নিশ্চিত করতে হবে। প্রয়োজনে ট্যাবলেট পেস 0.5 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন। আগামী 1 মাস দেখবেন আস্তে আস্তে আপনি সুস্থ হয়ে উঠবেন। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। শাকিলা আমাদের লিখছেন গাজীপুর থেকে, যার বয়স 23, ওজন 55 কেজি। তার বিয়ের 6 বছর পর আল্লাহর রহমতে বাচ্চা কনসিভ করেন তিনি, কিন্তু 3 মাসে নষ্ট হয়ে যায় এবং ডিএনসি করতে হয়। এখন তিনি বাচ্চা নিতে পারবেন কি না জানতে চেয়েছেন। তার প্রশ্ন হলো 2 মাস আগে ডাক্তার দেখিয়েছিলেন, কোনো টেস্ট ছাড়াই ওষুধ দিয়েছে, ওভুলেশন ইনডিউসিং 500 মিলিগ্রাম, জিফোলেট ও সার্জিল 20 মিলিগ্রাম। তিনি কি ওষুধগুলো খেতে পারবেন, করণীয় কি সেটাও জানতে চেয়েছেন। এখন দ্বিতীয় প্রশ্ন, ডিএনসি করার 52 দিন পর তার মেনস্ট্রুয়াল সাইকেল হয় অক্টোবর মাসের 5 তারিখে, আবার সেই মাসের 25 তারিখে এবং নভেম্বরে হয়। নভেম্বরে এখনও হয়নি এটা লিখেছেন, কিন্তু অল্প অল্প পরিমাণে সাদা স্রাব যাচ্ছে, সাথে জরায়ুর সাইডে ইচি টেন্ডেন্সি আছে এবং বেশিরভাগ সময় মাথা গরম থাকে। তার করণীয় কি, সমাধান চেয়েছেন ডাক্তার শারমিন আব্বাসী। আচ্ছা, অনেক প্রশ্নের ভিড়ে আমি আসলে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেই। তার মধ্যে একটি হচ্ছে যে ডিএনসি হয়েছে। ডিএনসি হওয়ার পর আমরা সাধারণত বলি যে 1.5 মাস পরে তারা যেন প্রেগন্যান্সির জন্য চেষ্টা করে। তার মানে উনি হিসাব করে যদি সেপ্টেম্বরে হয় 1.5 মাস হয়ে গেছে, অতএব উনি এখন পারবেন প্রেগন্যান্সি চেষ্টা করতে। সেকেন্ড যে প্রবলেমটি আছে সাদা স্রাব, আমরা সাধারণত বলি যে কোনো প্রেগন্যান্সি ট্রায়াল আগে প্রি কনসেপশনাল কাউন্সেলিং বা গর্ভ পরিকল্পনার যে সময়টি, সেই সময়টিতে যখন আসে সাদা স্রাব কিন্তু একটি সমস্যা, যেটি পরবর্তীতে ইনফেকশনটি বাড়লে তার জন্য কিন্তু আবারও অ্যাবর্শনের মতো ঘটনা ঘটতে পারে। তাই আমরা বলবো একটু শর্ট অ্যান্টিবায়োটিক কোর্সটা আপনি নেন, ক্যাপসুল ক্লিনডেক্স 300 মিলিগ্রাম একটা করে 2 বেলা 7 দিন, এবং গাইনোমিক্স ভিটি যেটি মাসিকের রাস্তায় ব্যবহার করতে হবে প্রতি রাতে 7 রাত। এতে করে সাদা স্রাবটি ভালো হয়ে গেল। এখন দেখতে হবে আগে অ্যাবর্শনটি কেন হয়েছিল সেটা দেখার জন্য আফটার সেরাম টিএসএইচ
যার ফলে সেটি দেখে থাইরয়েডের কোনো প্রবলেম আছে কিনা, ওজিটিটি, ডায়াবেটিস ছিল কিনা এবং একটা আলট্রাসোনোগ্রাফি। কারণ ডিএনসির পরে অনেক সময় কিছু প্রোডাক্ট ভুলে থেকে যেতে পারে, সেখান থেকে কিন্তু এরকম ইরেগুলার ব্লিডিং হয়। অতএব এই তিনটে রিপোর্ট যদি আমাদেরকে জানান এবং হাজবেন্ডের সেরাম টিএসএইচ এন্ড ওজিটিটি এগুলো যদি ভালো থাকে তাহলে আর আপনার জন্য কোনো প্রবলেম নাই। কারণ ওভুলেশন ইনডিউসিং কেন লাগবে এখানে এটি একটি বোধগম্য প্রশ্ন। কারণ হচ্ছে আপনার তো অলরেডি প্রেগন্যান্সি হয়েছে, যদি না হতো সেজন্য তাহলে আমি ওভুলেশনটাকে ইনডিউস করে আবারও প্রেগন্যান্সি ট্রাইটা হতো। ন্যাচারালি আপনার হবে আমরা আশা করছি। সেক্ষেত্রে ফলিক অ্যাসিড, জিঙ্ক এন্ড ইসি প্লাস কম্বিনেশন আপনি প্রতি রাতে একটি করে নেন। আর বাকি রিপোর্টগুলো আমাদেরকে জানালে যদি ভালো থাকে তাহলে তো ছাড়পত্র পেয়েই গেলেন। যেটা মোস্ট ফার্টাইল পিরিয়ড প্রেগন্যান্সি হওয়ার জন্য ডে 10 টু ডে 20, এই টাইমটাতে আপনারা চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ আশা করছি কোনো সমস্যা হবে না। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। শারমিন আমাদের লিখছেন, খুব জরুরি সমাধান চেয়েছেন। তার বোনের বয়স 13 বছর, তার কয়েকদিন ধরে প্রচণ্ড মাথা ব্যথা করছে, হঠাৎ করেই বেড়ে গেছে, মাথা ভার ভার হয়েছে, চোখে প্রচণ্ড ব্যথা, নিচের দিকে তাকাতেই পারছে না। ডাক্তার দেখিয়েছেন, সেটেলিন 25 মিলিগ্রাম এবং অ্যালপ্রাক্স 5 মিলিগ্রাম সেবন করতে বলেছেন। 6 দিন খাওয়ানো হয়েছে কিন্তু কোনো কাজ হচ্ছে বলে মনে হচ্ছে না, আরও বেড়ে গেছে মাথা ব্যথা। কী করতে হবে, কোন ওষুধটা দিলে উপকার পাবে জানতে চেয়েছে ডাক্তার আবু সাঈদ শিমুল। আসলে মাথা ব্যথার কমন 3টে কারণ রয়েছে। একটা হচ্ছে যে এই বয়সে দেখা যাচ্ছে যে আমরা অনলাইন ক্লাস হচ্ছে, আমরা অনেক বেশি গ্যাজেট দেখছি, মোবাইল কিংবা কম্পিউটার দেখা, সেই জন্য কিন্তু চোখের একটা রিফ্র্যাক্টিভ এরর, যেটা দেখা যায় যে খুব অল্প যাদের চোখের সমস্যা তাদের মাথা ব্যথাটা বেশি হয়, তারা বোঝে না যে তাদের দেখতে সমস্যা হচ্ছে, এটা কিন্তু প্রায় হয়। এটা একটা প্রধান কারণ। আরেকটা কারণ যেটা বলছে সামনের দিকে ঝুঁকলে মাথা ব্যথা হয়, এটা কিন্তু সাইনোসাইটিস হলে কিন্তু খুব হয়, মিক্সিলারি সাইনোসাইটিস মেইনলি, এইটা কিন্তু খুব হয়। আরেকটা এই বয়সী মেয়েদের কিন্তু মাইগ্রেন হয়। সুতরাং এই 3টে বিষয় কিন্তু আলাদা আলাদা ভাবে আসলে চিকিৎসার প্রয়োজন রয়েছে। যদি আমরা দেখে থাকি যদি সাইনোসাইটিস হয়ে থাকে, সেজন্য আফরিন এই নেজাল ড্রপটা আপনি একটু দেওয়ার পরে গরম পানি চুলা থেকে নামানোর পরে যে ভাবটা আসে, সেই ভাবটা যদি একটু নেন সকালে, বিকালে, রাতে একটু 5-10 মিনিট ধরে, দেখবেন যে নাকটা একটু খুলে গিয়েছে। সেই সাথে আপনি এইচ প্লাস বা নাপা এক্সট্রা যে কোনো একটা ওষুধ একটা করে দিনে 3 বার যদি একটু গ্রহণ করেন খুব ভালো উপকার পাওয়া যায়। সেই সাথে ওমিডন 10 মিলিগ্রামের, সেটা খালি পেটে একটা করে 3 বার, এই দুটো যদি একসাথে গ্রহণ করা যায় মাথা ব্যথাটা খুব ভালো কাজ করে। এর সাথে দেখবেন যে আপনার অন্য বোনের বা মায়ের বা খালাদের এই ধরনের ব্যথা আছে কিনা, বা পিরিয়ডের সময় ব্যথা বাড়ে কিনা, কফি চা খেলে ব্যথাটা হয় কিনা, এই জিনিসগুলো যদি দেখা যায় এবং মাথা ব্যথা শুরুর আগে থেকে দেখা যায় যে আপনি একটু বুঝতে পারছেন যে হ্যাঁ আমার এখন মাথা ব্যথাটা উঠবে, হ্যাঁ চোখে কেমন জানি লাগছে, এগুলি মোটামুটি মাইগ্রেনের লক্ষণ। এই জিনিসগুলি যদি দেখা যায়, সেই সাথে আপনি পিজোটিফেন বা নোরিয়াম একটা ট্যাবলেট খেতে পারেন 10 মিলিগ্রাম করে, এটা 2-3 মাস খেলে এই ধরনের ব্যথাটা থাকবে না। তবে আমি দুটো জিনিস করতে বলবো, একটা হচ্ছে আপনি এক্সরে পিএনএস, এটা ওএমভিউ, এটা যদি একটু করেন, সেই সাথে যদি একটু কাছের কোনো চক্ষু বিশেষজ্ঞের কাছে গিয়ে একটু পরামর্শ নেন চোখের কোনো সমস্যা আছে কিনা, এই দুটো জিনিস যদি কোনো এক্সরেটা করে আমাদেরকে যদি দেখান, তাহলে আমরা তো পরামর্শ দিতে পারবো। সেই সাথে চক্ষু বিশেষজ্ঞের কাছে গেলে উনি যদি সামান্য পাওয়ার একটা চশমা দেন, তাহলে দেখবেন যে এই সমস্যাগুলো থেকেও আপনি পরিত্রাণ পাবেন। তার আগ পর্যন্ত যে নিয়মগুলো বললাম, যে ওষুধগুলো বললাম, সেগুলো একটু যদি আপনি সেবন করেন, ইনশাআল্লাহ আপনার মেয়ে ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাঈদ শিমুল। মাইশা বলছে, লিখছে তার মায়ের জন্য ওনার নাকের পলিপস একদম নিচে নেমে গেছে, অপারেশন করতে বলেছেন ডাক্তার, কিন্তু অপারেশন করতে মা ভয় পাচ্ছে। এখন অপারেশন ছাড়া বিকল্প কোনো উপায় আছে কিনা, আর অপারেশন করলে কি পুরোপুরি ভালো হয়ে যাবে কিনা জানতে চেয়েছেন প্রফেসর মোস্তফা জামান। 1 মিনিট সময় আছে আমাদের হাতে। আসলে পলিপ এটা একটি বিষয়, নাকে যে মাংসটি বেড়ে থাকে সবসময় কিন্তু তার জন্য আমরা অপারেশন করতে বলি না। অনেকে কিন্তু নাকের যে ইনফেরিয়র টার্বিউলেন্স সেটা কিন্তু একটি স্ফীত থেকে থাকে, সেটাকে অনেকে পলিপ বলে ভয় পেয়ে থাকে এবং অনেকে অপারেশন করতে চান। আমরা বলছি আসলে যদি নাকের শ্বাস প্রশ্বাসে কোনো অবস্ট্রাকশন তৈরি না করে আমরা সহজে অপারেশন করার জন্য বলি না। তবে যদি মনে করেন যে খুব বেশি কষ্ট হয় সেক্ষেত্রে অপারেশন করে বলি। তবে আপাতত আপনি একটি স্টিম নেবেন, আর একটি অ্যালার্জি থাকলে অ্যালার্জির যে ওষুধগুলো আপনি সেবন করবেন, এবং যদি কোনো সমস্যা হয়ে থাকে আপাতত আমরা যে ওষুধগুলো দিয়ে থাকি, যেমন আপনি একটু যদি নাক বন্ধ থাকে আমরা আফরিন ন্যাজাল স্প্রে কথা বলছি, ট্যাবলেট অ্যালার্জি থাকলে ট্যাবলেট মন্টিয়ার 10 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন, এগুলো খেতে থাকেন এবং স্টিম নিতে থাকুন। যদি দেখেন যে আপনার সমস্যাটি কমে যায় তাহলে আপাতত অপারেশন করবেন না। যদি দেখেন যে এত কিছুর পরেও আপনার অপারেশনের মানে সমস্যা না যায়, তখন অবশ্যই অপারেশন করতে বলি। তবে আমরা আপ্রাণ চেষ্টা করি অপারেশন ছাড়াই ভালো রাখা যায় কিনা। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান, একসাথে ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী, ধন্যবাদ ডাক্তার আবু সাঈদ শিমুল। আজকে দর্শক এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।